আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন নাম্বার 20 আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লেসন নাম্বার 20 দেখতে দেখতে 1 থেকে নিয়ে 20টা লেসন কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জার্নির 30টা লেসনের 3 ভাগের 2 ভাগ আলহামদুলিল্লাহ আজকে শেষ হবে। ইংরেজি শেখা সহজ যদি ধারাবাহিকতা বজায় রাখা যায়। সো এই ধারাবাহিকতায় 3 ভাগের 2 ভাগ কমপ্লিট হয়ে যাচ্ছে। এতে অবশ্যই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার, কারণ ধারাবাহিকতা সবার কাছে সম্ভব না। যাই হোক, আমরা এক্সট্রা কথা না বলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। এই লেসনের মধ্যে প্যাসিভ নিয়ে আলোচনা হবে। অনেক পড়া আছে, অনেক কিছু শিখতে হবে, বুঝতে হবে। সময় না বাড়িয়ে দেখে নিই প্রথমে কি কি আছে। টাং টুইস্টার থাকবে, পার্ট 2 তে ভোকাবুলারিজ এন্ড রেগুলার ভার্ব থাকবে, কমিউনিকেশন অথবা যোগাযোগ করার জন্য বেশ কিছু ইংরেজি ফ্রেজ থাকবে, ইরেগুলার ভার্বস এবং গ্রুপ ভার্ব থাকবে ফুড দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এবং সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 18। সেন্টেন্স প্যাটার্ন 42 এবং 43 থাকবে। পার্ট 5 টেবল অফ অ্যাক্টিভ ভয়েস উইথ প্র্যাকটিস চার্টস। এরপর প্রেজেন্টেশন কোয়েশ্চেন্স উইথ আনসারের টপিক হবে মাই মর্নিং রুটিন। পিডিএফ পাবো কমেন্ট সেকশনের মধ্যে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। পার্ট 1 ব্রেকিং দ্য সাইলেন্স। শুরু করুন মুখের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম। জিহ্বাকে বের করুন, ভেতরে নেন, ডানে বামে ঘোরান। এইভাবে ভিডিওটাকে সম্ভব হলে বন্ধ করে 5 মিনিট মুখের ব্যায়াম করেন, যেন ফ্লেক্সিবিলিটি আরও বেড়ে যায়, স্মুথলি যেন কথা বলা যায়। মুখের জড়তা দূর করতে হবে, না হয় স্পিকিং সুন্দর হবে না। এরকম 5 মিনিট হয়ে যাওয়ার পর টাং টুইস্টার 5 minutes. She sails by the seashore. 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 এরপরে নাম্বার 2, how can I claim cream in a clean cream can? How can I claim cream in a clean cream can? How can I claim cream in a clean cream can? How can I claim cream in a clean cream can? কয়েকবার পড়ার পর ইজি হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় একটু কঠিন লাগবে। আমি মনে করি বেশি না 5 মিনিট সময় দিলে দুটোটা টাং টুইস্টার একদম ইজি হয়ে যাবে। তখন অনায়াসে এক নিঃশ্বাসে 5 বার 10 বার বলা যাবে। এরপরে পার্ট 2 ভোকাবুলারি। যা যা আছে প্রত্যেকটা ভোকাবুলারিকে স্পেলিং সহ ভালোভাবে আয়ত্ত করে নেবেন। প্রায় 2000-এর মতো ভোকাবুলারি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। হয়তো অনেক ভোকাবুলারি আপনি জানেন, কিন্তু এটা জানেন না যে আপনার মধ্যে 2000 ভোকাবুলারির একটা স্টোর ভান্ডার আছে। এরপরে রেগুলার ভার্ব, ভাগ করা, শেয়ার, চিৎকার করা, শাউটেড, স্বাক্ষর করা, সাইন্ড, হাসা, স্মাইলড, থাকা, স্টেড। পার্ট 3 মেমোরাইজিং পার্ট। এই পার্টে যা যা আছে জাস্ট মুখস্থ করতে হয়। কমিউনিকেশন বা যোগাযোগের বেশ কিছু ইংরেজি ফ্রেজ এখানে আছে। এখানে যা যা ফ্রেজ আছে তা স্পিকিংয়ের জন্য ইংরেজি ভাষায় খুবই কমন ব্যবহার করা হয়, যেমন ফোন করা, কল আপ, হ্যাং আপ, কল কেটে দেওয়া। এরপরে হচ্ছে স্পিক আপ, জোরে বা স্পষ্ট করে বলা। এখানে যা যা আছে আমি আর বলে দিচ্ছি না, আপনি জাস্ট কয়েকবার পড়ে নেবেন যেন অনেকটা ঠোঁটস্থর মতো হয়ে যায়। এরপরে ইরেগুলার ভার্ব 5টা, আঁকড়ে ধরা, ক্লিং, ক্লাং, ধীরে চলা, ক্রেপ্ট, বন্টন করা, ডিল্ট, পূর্বাভাস, ফরকাস্ট, ফরবিডেন, নিষেধ করা। এই যে এখানে পূর্বাভাস তিনটা কিন্তু সেম, এটা মনে রাখতে হবে। তারপরে ইরেগুলার ভার্ব যা যা শিখছেন আলাদা সম্ভব হলে নোট বানাবেন, বানিয়ে সবগুলো একসাথে এরকম প্রায় 150টার মতো হবে। 30টা লেসনে 5টা করে হলে আলাদা নোট বানিয়ে শিখে নেবেন। গ্রুপ বা ফ্রেজাল ভার্ব পুট দিয়ে এখানে যা যা আছে শিখে নেবেন, যে পুট অফ, পুট অন, পুট আপ উইথ। যে পুট অফের 3টা অর্থ খুলিয়ে ফেলা, স্থগিত রাখা, মুক্ত হওয়া। তারপরে পুট অন ভান করা, পরিধান করা, পুট আপ উইথ সহ্য করা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট ভোকাবুলারির মতো করে ভালো করে শিখে নেবেন। এরপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, যা যা আছে
এগুলো ভোকাবুলারির মতো করে শিখবেন। এরপরে আসেন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 18। ইউ শুড হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল। তো তোমার করা উচিত ছিল, এই যে এই বাক্যটা ভালো করে মিনিংটা বোঝার ট্রাই করেন। তোমার করা উচিত ছিল, যদি আমি এখানে বলি তোমার পড়া উচিত ছিল, তোমার সঠিক সময়ে ঘুমানো উচিত ছিল, আজ সকালে তোমার স্কুলে যাওয়া উচিত ছিল। এই যে কোনো একটা বিষয়, কোনো একটা কাজ করাটা উচিত ছিল, যে কোনো কারোর জন্য, যে কোনো কেউ সাবজেক্ট হতে পারে। এই সেন্সের বাক্য ব্যবহৃত হয় এটা দিয়ে, ইউ শুড হ্যাভ, তারপরে V3, এই ডানের জায়গার মধ্যে V3 যে কোনোটা চাইলে ব্যবহার করা যায়। ওকে, চলেন পড়ি। এই ইউ হচ্ছে সাবজেক্ট, ইউটাকে চেঞ্জ করবেন এবং ভার্বটাকে চেঞ্জ করে জাস্ট শুড হ্যাভটাকে ঠিক রেখে প্র্যাকটিস করবেন। সো এখানে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 18 এর মধ্যে হচ্ছে এই পার্টের মধ্যে আমরা শিখি কিভাবে একটা বাক্য থেকে 32 রকমের বাক্য বানানো যায়। এই ধারাবাহিকতায় প্রায় 17টা কমপ্লিট হয়েছে, এখন 18 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। চলেন এটা একটু পড়ি। তোমার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান, তোমার করা উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল না, শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল, হোয়াট শুড ইউ হ্যাভ ডান, তোমার কি করা উচিত ছিল না, হোয়াট শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কি জন্য করা উচিত ছিল, ফর হোয়াট শুড ইউ হ্যাভ ডান, তোমার কি জন্য করা উচিত ছিল না, ফর হোয়াট শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কখন করা উচিত ছিল, ওয়েন শুড ইউ হ্যাভ ডান, তোমার কখন করা উচিত ছিল না, ওয়েন শুডন্ট হ্যাভ ইউ ডান, তোমার কোথায় করা উচিত ছিল, ওয়ার শুড ইউ হ্যাভ ডান, তোমার কোথায় করা উচিত ছিল না, ওয়ার শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কেন করা উচিত ছিল, ওয়াই শুড ইউ হ্যাভ ডান, তোমার কেন করা উচিত ছিল না, ওয়াই শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কিভাবে করা উচিত ছিল, হাউ শুড ইউ হ্যাভ ডান, তোমার কিভাবে করা উচিত ছিল না, হাউ শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কাকে করা উচিত ছিল, হাউ শুড ইউ হ্যাভ ডান, হুম শুড ইউ হ্যাভ ডান, তোমার কাকে করা উচিত ছিল না, হুম শুড ইউ হ্যাভ ডান, তোমার কার আগে করা উচিত ছিল, বিফোর হুম শুড ইউ হ্যাভ ডান, তোমার কার আগে করা উচিত ছিল না, বিফোর হুম শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কার পরে করা উচিত ছিল, আফটার হুম শুড ইউ হ্যাভ ডান, তোমার কার পরে করা উচিত ছিল না, আফটার হুম শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কার সাথে করা উচিত ছিল, উইথ হুম শুড ইউ হ্যাভ ডান, তোমার কার সাথে করা উচিত ছিল না, উইথ হুম শুডন্ট ইউ হ্যাভ ডান, কার করা উচিত ছিল, হু শুড হ্যাভ ডান, কার করা উচিত ছিল না, হু শুডন্ট হ্যাভ ডান, কাদের করা উচিত ছিল, হু শুড হ্যাভ ডান, কাদের করা উচিত ছিল না, হু শুডন্ট হ্যাভ ডান, তোমার কোন কাজটি করা উচিত ছিল, উইচ ওয়ার্ক শুড ইউ হ্যাভ ডান, তোমার কোন কাজটি করা উচিত ছিল না, উইচ ওয়ার্ক শুডন্ট ইউ হ্যাভ ডান, তোমার কার কাজটি করা উচিত ছিল, হুজ ওয়ার্ক শুড ইউ হ্যাভ ডান, তোমার কার কাজটি করা উচিত ছিল না, হুজ ওয়ার্ক শুডন্ট ইউ হ্যাভ ডান। তারপর আসেন পার্ট ফর সেন্টেন্স প্যাটার্ন নাম্বার 42 and 43। নিকট ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা বা ইচ্ছা বোঝাতে। নিকট ভবিষ্যৎ মানে কাজটা খুব শীঘ্রই ঘটতে যাবে, এরকম সেন্সের জন্য হচ্ছে এই স্ট্রাকচার নাম্বার 42। যেমন আমি আজ রাতে পড়তে যাচ্ছি বা পড়ব, আমি আজকে রাজশাহী ঘুরতে যাচ্ছি, আমি খুব শীঘ্রই আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছি। এই যে যাচ্ছি, এই কোনো একটা কাজ করতে যাচ্ছি, কিছু খেতে যাচ্ছি, এই যাচ্ছি বিষয় নিয়ে ভবিষ্যতে খুবই নিকটে গঠিত হবে এরকম যে কোনো কাজের এরকম বাক্যের জন্য ব্যবহৃত করা হয় এই স্ট্রাকচারটা। সাবজেক্ট এম ইজ আর, তারপরে গোয়িং টু দিয়ে V1, সাবজেক্ট এম ইজ আর গোয়িং টু V1। চলেন এক্সাম্পলগুলো পড়েন আরও ক্লিয়ার হয়ে যান। আমি আজ রাতে পড়তে যাচ্ছি মানে পড়বো, আই এম গোয়িং টু স্টাডি টুনাইট, সে তার দাদিকে দেখতে যাবে, শি ইজ গোয়িং টু ভিজিট হার গ্র্যান্ডমাদার, সে নতুন একটি চাকরি শুরু করবে, হি ইজ গোয়িং টু স্টার্ট আ নিউ জব, বা আমি নতুন একটা চাকরি শুরু করতে যাচ্ছি, শুরু করব, তাহলে কি হবে, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ জব, তুমি নতুন একটা চাকরি শুরু করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্টার্ট আ নিউ জব, মানে শুরু এখনো করো নাই বাট খুব শীঘ্রই শুরু করে ফেলবে। এই সেন্সের জন্য হচ্ছে এই বাক্যগুলো। প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে পড়বেন, সম্ভব হলে আরও বাক্য বানাবেন এই স্ট্রাকচারটা ব্যবহার করে, এবং অবশ্যই স্পিকিংয়ের মধ্যে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবেন। তারপরে সাবজেক্ট উইশ, সাবজেক্ট ওয়্যার, এক্সটেনশন। যদি এমন হতো বর্তমানের অবাস্তব ইচ্ছা, মানে বর্তমানে আমি একটা অবাস্তব ইচ্ছা উপস্থাপন করবো, যেমন আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, আমি যদি আরও 2 ইঞ্চি লম্বা হতাম, এই যে একটা, এটা কিন্তু অবাস্তব একটা ইচ্ছা, তবে জাস্ট একটা আশা। যদি এরকম হতো, যদি এটা হতে পারতাম, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, যদি আমি খুবই শক্তিশালী হতে পারতাম, কিন্তু আমি শক্তিশালী না। এই যে বর্তমানে এটা না, একটা অবাস্তব বিষয়, বাট আমি আশা করতেছি যদি এরকম হতো। সো এই সেন্সের জন্য এই স্ট্রাকচার নাম্বার 43, সাবজেক্ট উইশ, তারপরে আবার সাবজেক্ট, তারপরে ওয়্যার, তারপর এক্সটেনশন।
আমি যদি ধনী হতাম, আই উইশ আই ওয়ার রিচ। আই হচ্ছে একটা সাবজেক্ট, পরে আবার আই হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে এখানে উইশ আছে, ওয়ার, এই যে ওয়ার এখানে দেওয়া আছে, তারপরে যেটা হবে এটা এক্সটেনশনের মধ্যে রিচ বসিয়ে দিলাম। আমি যদি আরো লম্বা হতাম, আই উইশ আই ওয়ার টলার। সে যদি এখানে থাকতো, she wishes she were here, মানে সেটা উইশ করতেছে, ইচ্ছা করতে, সে যদি এখানে থাকতো, তো এই বাক্যটা হচ্ছে she wishes she were here। সে যদি একজন ডক্টর হতো, he wishes he were a doctor। এটা কিন্তু উইশ, বাট যখন এটা হি, শি, ইট বা সিঙ্গুলার কোনো একটা মানুষের নাম, যে কোনো একটা জিনিস সিঙ্গুলার হয়, তাহলে এই উইশের সাথে ই কি যুক্ত হবে, এই যে ইএস যুক্ত হয়ে উইশ না হয়ে উইশেস হয়ে যাবে। যেমন আই উইশ, শি উইশেস, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই উইশ যেহেতু একটা ভার্ব, এই ভার্বের সাথে লাস্টে এস যুক্ত হবে, ইএস যুক্ত হয়েছে। ওকে, এরপরে আসেন কোর স্পিকিং পার্ট 5, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের খুবই কম স্টুডেন্ট আছে যারা অ্যাক্টিভ ভয়েস নিয়ে মাথা ব্যথা নেই। অনেকে আমি দেখেছি যারা হচ্ছে আপনার ভালো ইংলিশ পারে, বুঝে, বলতে পারে, লিখতে পারে, শুনে বুঝে, ইংলিশ মুভি দেখে বুঝে, বাট তারা অ্যাক্টিভ ভয়েস আসার পরে কেন জানি অর্থটা বুঝতে পারে না, কেন জানি নিজে নিজে বুঝে, বাট যদি বলা হয় যে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করো, উল্টাপাল্টা করে দেয়। তা আমি জানি না আসলে কেমনে যে তারা বুঝে, কিন্তু আসলেই বুঝে, বাট অ্যাক্টিভ ভয়েস নিয়ে প্রবলেম নাই এরকম স্টুডেন্ট কম আছে। আমি বিশেষ করে আপনি যেহেতু এই জার্নিটা কমপ্লিট করতেছেন, দেখতেছেন, 100% আপনার অ্যাক্টিভ ভয়েসে প্রবলেম আছে। তাহলে চলুন শুরু করি, দেরি না করে শুরু করি ইনশাল্লাহ। এই 2-3টা লেসনের ভিতরেই অ্যাক্টিভ ভয়েস একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি বাংলা ভাষায় কিছু জিনিস নোট দেওয়া উচিত ছিল, দেই নাই, তবে মনোযোগ দিয়ে শুনুন। সম্ভব হলে একটা কলম পেন্সিল নিয়ে বসেন, কিছু যদি নোট করা থাকে নোট করে নেবেন, কেমন? আর আমি তো পিডিএফ তো কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, লক্ষ্য করেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অতীতের লেসনগুলোতে টেন্স কমপ্লিট করা হয়েছে। সো টেন্সের যে বাক্যগুলো আমরা পড়েছি 12 প্রকার, ওইগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন আমি খাই, আই ইট, আমি ঘুমাই, আই স্লিপ, আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট, আমি ঘুমাবো, আই উইল স্লিপ। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন আমি যদি বলি আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, এই তিনটা বাকি হচ্ছে ইনডেফিনিট, একটা প্রেজেন্ট ইনডেফিনিট, একটা ফার্স্ট ইনডেফিনিট, একটা ফিউচার ইনডেফিনিট। অবশ্যই আপনি জানেন যেহেতু এগুলো পড়েছেন। আচ্ছা, তারপরে আমি করতেছি, যেমন আমি পড়তেছি, আই এম রিডিং। আমি কাজ করতেছি, আই এম ওয়ার্কিং। আমি কাজ করতেছিলাম, অতীতের কন্টিনিউয়াস, হ্যাঁ, আই ওয়াজ ওয়ার্কিং। তারপরে ভবিষ্যতে কাজ করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। এই যে এই বাক্যগুলো, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যা আমরা অবশ্যই পিছনে পড়েছি, ভালো করে পড়েছি, এগুলোকে বলে অ্যাক্টিভ ভয়েস। এবার আসেন, অ্যাক্টিভ ভয়েস থেকেই মূলত প্যাসিভ বানানো হয়। প্যাসিভের গঠনটা আসে কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে। এই অ্যাক্টিভ ভয়েসের যে গঠন, এখান থেকেই ভিন্ন কিছু কাজ করে হচ্ছে প্যাসিভ ভয়েস বানানো হয়। যেমন ধরেন প্রেজেন্ট ইনডেফিনিট যেরকম অ্যাক্টিভ ভয়েস হয়, ঠিক প্রেজেন্ট ইনডেফিনিটকে প্যাসিভ ভয়েস বানাতে হয়। এটা কিন্তু আবার ইনডেফিনিটই হবে, টেন্সের ক্ষেত্রে এটা ইনডেফিনিট, বাট একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন, আমার এই চারটাকে বোঝার ট্রাই করবেন। এবার প্রথমে অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা আরেকবার স্মরণ করি, এটা কেমন ছিল। এই যে এটা লক্ষ্য করেন, এটা হচ্ছে টেন্স নেম, এই দুটোটা কক্ষ হচ্ছে টেন্স নেম, তারপরে এই দুটোটা হচ্ছে টেন্স ইন্ডিকেটরস। আমরা টেন্স মূলত চিনি কি দিয়ে, কিভাবে টেন্সকে নির্ধারণ করি। টেন্স ইন্ডিকেটরস, আর এখানে দেখেন এখানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট একটা, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট 2টা, ফিউচার ইনডেফিনিট 3টা। আবার নিচে আছে কি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে এই লাইনের মধ্যে যা যা আছে এগুলো হচ্ছে ইনডেফিনিট 3টা, আর এই লাইনের মধ্যে যা যা আছে কন্টিনিউয়াস 3টা। চলমান কাজ, অতীতের জন্য, বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। একটা ইনডেফিনিট বাক্য সাধারণ একটা কাজ, অতীতের জন্য, বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। তো ফার্স্ট ইনডেফিনিট যেটা ছিল ওটা আমরা পড়েছিলাম, সাবজেক্টের সাথে V2 হবে। V2 হলে হয় কি এটা ফার্স্ট ইনডেফিনিট। যেমন আমি ঘুমিয়েছিলাম,
আই একটা সাবজেক্ট, স্লেপ্ট একটা V2 ভার্ব। তো আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম অতীত। তারপরে যদি প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে আসি, আমি ঘুমাই, তখন সাবজেক্ট সাথে V1, এটা হচ্ছে V1 হচ্ছে ইন্ডিকেটরস। প্রেজেন্ট ইনডেফিনিটের ইন্ডিকেটরস কি? V1। তাহলে আমি ঘুমাই, আই স্লিপ। ফিউচার ইনডেফিনিট ভবিষ্যতের কাজ। তো ফিউচার ইনডেফিনিটের হচ্ছে ইন্ডিকেটরস কি? আমরা কি দিয়ে চিনি যেটা ফিউচার ইনডেফিনিট? হচ্ছে উইল থাকবে, আর উইলের পরে ডাইরেক্টলি V1 থাকবে, এক্সট্রা কিছু থাকবে না। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, অতীতের চলমান একটা কাজ। এখানে যেমন আমি ঘুমাইতেছিলাম, আই ওয়াজ স্লিপিং। তুমি ঘুমাইতেছিলে, ইউ ওয়ার স্লিপিং। মানে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার থাকে, এরপরে ভার্ব আইএনজি। কিন্তু মূলত আমরা পাস্ট কন্টিনিউয়াস যে ইন্ডিকেটরসের মাধ্যমে চিনি, এটা হচ্ছে ওয়াজ ওয়ারের মাধ্যমে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান চলমান একটা কাজকে আমরা চিনি হচ্ছে এমিজার দিয়ে। এমিজার থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকবে। তো ভার্বের সাথে আইএনজি হওয়াটা কিন্তু মূলত ইন্ডিকেটরস না, কারণ ভার্বের সাথে আইএনজি হচ্ছে এটা সবার জন্য ইন্ডিকেটরস, অর্থাৎ প্রত্যেকটা কন্টিনিউয়াসের জন্য ইন্ডিকেটরস এটা ইশারা করে যেটা কন্টিনিউয়াস। কিন্তু মূলত আমরা পাস্ট কন্টিনিউয়াস চিনি ওয়াজ ওয়ার দ্বারা, প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনি এমিজার দ্বারা, আর ফিউচার কন্টিনিউয়াস চিনি উইল বি দ্বারা। ওকে, যেমন আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। আমি পড়তে থাকবো, ভবিষ্যতের একটা চলমান কাজ। আমি পড়তেছি, আই এম রিডিং। আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। তো একবার পুনরায় বলে দিলাম, অ্যাক্টিভ ভয়েস কাহাকে বলে এবং এই 6 প্রকার 12 প্রকার থেকে এখানে 6 প্রকার আলোচনা করছি, কারণ অ্যাক্টিভ ভয়েস সবগুলো ব্যবহার করা হয় না। এবার আসেন এই প্রত্যেকটা অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েস বানাবো। কি বানাবো? প্যাসিভ ভয়েস। আচ্ছা, প্যাসিভ ভয়েস কাকে বলে? প্যাসিভ ভয়েস বলা হয় যে কর্তার, যে কাজের কোনো কর্তা থাকে না। যেমন আমি ঘুমাই, আই স্লিপ। আমি যদি প্রশ্ন করি কে ঘুমায়, তখন এটা আমি। হ্যাঁ, রহিম পড়তেছে, রহিম ইজ রিডিং। এই পড়া একটা কাজ, যে কাজটা সম্পাদন হচ্ছে রহিমের মাধ্যমে। কিন্তু প্যাসিভ বলা হয় যে কাজের কোনো কর্তা জানা থাকে না, অথবা প্যাসিভ তাকে বলা হয় যে কাজটা ডাইরেক্ট সাবজেক্টের উপর পতিত হবে। বুঝছেন? আমি তোমাকে শাস্তি দেই, তোমাকে শাস্তি দিব। তো শাস্তি দেওয়ার কাজটা আমার মাধ্যমে গঠিত হবে, আপনার উপর পতিত হবে। কিন্তু যদি বলা হয় যে আমাকে শাস্তি দেওয়া হবে, তার মানে কে দিবে এটা তো বলা নাই, উল্টো কি হয়েছে, আমি যে এখানে একজন সাবজেক্ট হিসেবে আছি, ওই কাজ, শাস্তি দেওয়ার কাজটা উল্টো আমার উপর পতিত হচ্ছে। এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এটাকে কি বলে? প্যাসিভ ভয়েস। এবার আরো ক্লিয়ার হই প্যাসিভ ভয়েস। আগে যদি এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূলত সেন্সটাকে ক্লিয়ার করা দরকার। এই কেমনে বানাতে হয়, কেমনে তৈরি করতে হয়, এটা পরে আগে দেখেন প্যাসিভ ভয়েস কাকে বলে, এটা ক্লিয়ার হয়েছেন কিনা। আমি আবার বলি, অ্যাক্টিভ ভয়েস স্বয়ং কর্তা কাজ করে, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্তার উপর কাজটা পতিত হয়। কিন্তু আসলে যেহেতু কাজটা পতিত হয়, সে কর্তা তো আর কর্তা না, সে অবজেক্ট হয়ে যায়, তার উপর কাজটা পতিত হয়। কিন্তু কে কাজটা পতিত করে এই বিষয় নিয়ে কোনো কথা থাকে না। যেমন আমি শাস্তি দেই, তখন এটা অ্যাক্টিভ। আমাকে শাস্তি দেওয়া হয়, এটা হচ্ছে প্যাসিভ। আমি খাওয়াই, অ্যাক্টিভ। আমাকে খাওয়ানো হয়, এটা হচ্ছে প্যাসিভ। এরকম করে বিভিন্ন বাক্য আমরা সামনে পড়বো, আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন প্যাসিভ কেমনে গঠিত হবে। এই যে এখানে 6টা টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেকটা ইন্ডিকেটরস আমরা দেখছি, বা আমরা এগুলা গঠন প্রণালীও জানি, স্ট্রাকচার আমরা দেখেছি। এবার আসেন এগুলোকে কিভাবে পাস্ট ইনডিফিনিট কিভাবে প্যাসিভ বানাবো, প্রেজেন্ট ইনডিফিনিটকে কিভাবে প্যাসিভ বানাবো, এসব নিয়ে এখানে আলোচনা হবে। প্যাসিভ ভয়েস, টেন্স নেম, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো আজকের লেসনে যেহেতু এই তিনটা ইনডিফিনিট নিয়ে আলোচনা হবে, তার আগে 3টা ইনডিফিনিটকে ভালো করে শিখে। ফার্স্ট ইনডিফিনিট, উপরে দেখেন ফার্স্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর ছিল V2, আর এখানে প্যাসিভে এসে ফার্স্ট ইনডিফিনিটের ইন্ডিকেটরস কি? ওয়াজ ওয়ার। বিষয়টা কিরকম না? আবার দেখেন, ফার্স্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর ছিল V2, অর্থাৎ সাবজেক্টের পরে V2 হবে। কিন্তু পাস্ট ইনডিফিনিট যখন প্যাসিভ বানাবো, তখন এই যে নিচে পাস্ট কন্টিনিউয়াসের যে এমিজার আছে, এটাকে ধার নিয়ে বসাই দিব পাস্ট ইনডিফিনিটের জন্য। মানে বিষয়টা কেমন করেছে জানেন? এখান থেকে এটা এরকম এখানে চলে আসবে।
ফার্স্ট ইনডেফিনিটের জায়গায় চলে আসবে ওয়াজ ওয়্যার গুলো, আর B2 যেটা আছে এটা ক্রস করে দেব, এটা এখানে লাগবে না, এটা কি হবে না, লাগবে না। বুঝেছেন? দেখেন এই B2 এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, আর ফার্স্ট ইনডেফিনিটের জন্য নিচ থেকে যেটা আছে ওয়াজ ওয়্যার, এটাকে কোথায় নিয়ে যাব, উপরে নিয়ে যাব। তো উপরে নিয়ে গেলে কি হবে, ফার্স্ট ইনডেফিনিটের জন্য ওয়াজ ওয়্যার, অর্থাৎ সাবজেক্ট এরপরে ওয়াজ ওয়্যার। ওকে, এরপরে যে ভার্বটা আসবে এখানে নোটের মধ্যে আমি বলে দিছি, প্যাসিভ ইজ অলওয়েজ ফর্মড উইথ V3। প্যাসিভ ভয়েস সবসময় V3 দিয়ে হবে। সো এটা নিয়ে কোনো কথা বলা দরকার নাই, যেহেতু এটা একটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ একটা টেন্স আছে, এখানে ভার্ব অবশ্যই থাকবে। এই ভার্বটা অলওয়েজ কি হবে, V3 হবে। তো V3 নিয়ে আর কোনো আলোচনা নাই। আগে ওয়াজ ওয়্যার যে ইন্ডিকেটরসগুলো ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে ভিন্ন হচ্ছে, এটা আগে শিখতে হবে, বুঝতে হবে। কি বুঝতে হবে, এই ফার্স্ট ইনডেফিনিটকে প্যাসিভ বানাতে হলে পাস্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটরসকে নিয়ে যেতে হবে পাস্ট ইনডেফিনিটের জায়গায়, পাস্ট কন্টিনিউয়াসের ওয়াজ ওয়্যারকে নিয়ে যেতে হবে পাস্ট ইনডেফিনিটের জায়গায়। ঠিক এভাবে প্রেজেন্ট ইনডেফিনিটকে প্যাসিভ বানাতে হলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্ডিকেটরসকে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসলে কি হবে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস হয়ে যাবে এমিজার দিয়ে, এই যে এখানে এমিজার আছে এটা চলে আসবে এখানে। তো B1টা এখানে যা ছিল এটা মাইনাস, এটা ক্রস। ঠিক এইভাবে ফিউচার ইনডেফিনিটকে ইন্ডিকেটরস হচ্ছে উইল বি। সো এখানে উইল বি না, সরি উইল প্লাস B1, এই উইল প্লাস B1 না থেকে ডাইরেক্ট উইল বিটা এখানে চলে আসবে, এখানে চলে আসে ফিউচার ইনডেফিনিট প্যাসিভ ভয়েস গঠিত হবে। আর B1 তো থাকবে না, কারণ আমরা এখানে অলরেডি জেনেছি যে প্যাসিভ ভয়েসে অলওয়েজ V3 রাখতে হয়। এই জন্য ফিউচার ইনডেফিনিটে এই উইল বি চলে আসবে, আর উইল সাথে B1 যেটা ছিল এটা ক্রস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে কন্টিনিউ ইনডেফিনিটকে, এই যে ইনডেফিনিট তিনটা ইনডেফিনিটকে প্যাসিভ বানাতে হলে কন্টিনিউয়াসের ইন্ডিকেটরস চলে যাচ্ছে। যেমন এখানে দেখেন উইল বি চলে গেছে, এমিজার চলে গেছে, ওয়াজর চলে গেছে। ইনডেফিনিটকে প্যাসিভ বানানোর জন্য কন্টিনিউয়াসের ইন্ডিকেটরসগুলো ইনডেফিনিটে চলে গেছে। পাস্টের জন্য পাস্ট কন্টিনিউয়াস থেকে ধার নেওয়া হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এমিজারকে ধার নেওয়া হয়েছে, ফিউচার ইনডেফিনিটকে কন্টিনিউয়াস করার জন্য ফিউচার ইনডেফিনিটকে প্যাসিভ করার জন্য ফিউচার কন্টিনিউয়াসের উইল বিকে নেওয়া হয়েছে। কিন্তু কোয়েশ্চেন হলো, যেহেতু এগুলোকে ধার নিয়েছে, কিন্তু যে পাস্ট কন্টিনিউয়াস থেকে ধার নিছে পাস্ট ইনডেফিনিটের জন্য, কিন্তু প্রশ্ন হলো পাস্ট কন্টিনিউয়াসকে যখন প্যাসিভ বানাবো তখন আর কি লাগবে, এটা তো ম্যাচিং হয়ে যাবে। কেমন এটা সম্ভব, নিচের দিকে থাকেন। যেহেতু ওদের থেকে আমরা কর্জ নিয়েই নিয়েছি, তো এদেরকে আরেকটা জিনিস দিতে হবে এক্সট্রা। কি দিতে হবে, বিং। এই যে প্রত্যেকটার জন্য একটা বিং নিয়ে আসতে হবে, অর্থাৎ সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার ঠিকই থাকবে। যদিও আমরা এখানে ওয়াজ ওয়্যারটাকে এখানে বসায় দিয়েছি, এখানেও কিন্তু এখানে থেকে যাবে, কিন্তু ভিন্নতা বোঝানোর জন্য বা এই কন্টিনিউয়াসের মিনিংটা বোঝানোর জন্য ওয়াজ ওয়্যারের পরে বিং নিয়ে আসতে হবে, এমিজারের পরে বিং নিয়ে আসতে হবে, উইল বি এর পরে বিং নিয়ে আসতে হবে। আশা করি বোঝাতে পারছি। যদি আরও কেউ না বোঝেন পার্সোনালি আমাকে নক দিবেন, আমার নাম্বার দেয়া আছে। কোথায় দেয়া আছে, 1 নম্বর লেসনের মধ্যে, এখান থেকে কল দিবেন। আমি যেভাবেই হোক আপনাকে প্যাসিভ বুঝিয়ে ছাড়বো। ওকে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এবার আসেন প্যাসিভ ভয়েস অফ ইনডেফিনিট। এখানে যা যা থাকবে জাস্ট ইনডেফিনিটের প্যাসিভ থাকবে, কন্টিনিউয়াসের না। কন্টিনিউয়াসের পরের লেসনের মধ্যে ইনডেফিনিটগুলো কি কি থাকবে, 3টে কালার, পাস্টের জন্য থাকবে, প্রেজেন্টের জন্য, ফিউচারের জন্য। আসেন, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে এমিজার, উইল বি, এরপরে এখানে হচ্ছে V3, সবটাই হচ্ছে ভার্ব V3। আচ্ছা, যেমন আই এম ইনভাইটেড, এই আই এম ইনভাইটেড সাবজেক্ট আছে, তারপরে এম আছে, ইনভাইটেড। এই যে এই এম এর পরে যদি কি হতো, ভার্ব আইএনজি যুক্ত হতো, তখন এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যেত। কারণ এই এমিজার মূলত আসে কিসের জন্য, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে গঠিত হয় সাবজেক্টের পরে এমিজার, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে। এখানে যেহেতু আইএনজি নাই, V3 আছে, তার মানে বুঝতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস, সরি প্যাসিভ ভয়েস। সাবজেক্টের পরে এমিজার আসছে, কিন্তু এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই, মানে V3 আছে। 3 মানে হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েসের মিনিং কি হয়, আই এম ইনভাইটেড, আমাকে ইনভাইট করা হয়েছে বা আমাকে ইনভাইট করা হয়। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট, এটা এই এম দেখে এমিজার দেখেই
প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে না, কি বলতে হবে? আই এম ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয় বা আমাকে আমন্ত্রণ করা হয়েছে। কে করেছে, কে করেছে, কিভাবে করেছে, কখন করেছে, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। কে করেছে, কর্তা জানা নাই। আই এম ইনভাইটেড, আমাকে ইনভাইট করা হয় বা করা হয়েছে। আই ওয়াজ সিলেক্টেড, আমাকে সিলেকশন করা হয়েছিল। আমাকে সিলেকশন করা হয়েছিল। এই যে ওয়াজ, এটা কিন্তু কন্টিনিউয়াস ইন্ডিকেটরস, বাট এটাকে কন্টিনিউয়াস থেকে নিয়ে গেছে কোথায়? ফার্স্ট ইনডেফিনিট নেওয়ার পর V3 আসছে। সো আই ওয়াজ সিলেক্টেড মানে আমাকে সিলেক্ট করা হয়েছিল। আই উইল বি পানিশড, পানিশ মানে কি? শাস্তি দেওয়া না? তো আই উইল বি পানিশড মানে হচ্ছে আমাকে শাস্তি দেওয়া হবে। যদি বলি আই উইল পানিশ মানে সাবজেক্ট উইল তারপরে B1, তখন অর্থ হবে আমি শাস্তি দিব, আই উইল পানিশ। কিন্তু আমি যখন বললাম আই উইল বি পানিশ, তখন এটা একটা প্যাসিভ ভয়েস, তখন কি হবে? আমাকে শাস্তি দেওয়া হবে, আমাকে শাস্তি দেওয়া হবে। এরপরে যদি আরো প্র্যাকটিস করি, ইউ আর অ্যাকসেপ্টেড, তোমাকে কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে বা তোমাকে গ্রহণ করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ ভয়েস কিন্তু। ইউ ওয়্যার পাস্ট ইনডেফিনিট, ইউ ওয়্যার রিজেক্টেড, তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। এরপরে রহিম অ্যান্ড রহিমা উইল ট্রেন্ড, রহিম এবং রহিমাকে কি করা হবে? প্রশিক্ষণ দেওয়া হবে। দেখেন তারা কিন্তু প্রশিক্ষণ দিবে না। রহিম অ্যান্ড রহিমা উইল বি ট্রেন্ড মানে হচ্ছে তাদেরকে, রহিম অ্যান্ড রহিমাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আর যদি বলি রহিম অ্যান্ড রহিমা উইল ট্রেন, তখন অর্থ হবে রহিম এবং রহিমা কি করবে? প্রশিক্ষণ দেবে। কিন্তু যখনই বলবো রহিম অ্যান্ড রহিমা উইল বি ট্রেন্ড মানে তখন প্যাসিভ ভয়েস অর্থ হয়ে যাবে রহিম অ্যান্ড রহিমাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে হি দিয়ে যদি বলি হি ইজ ফিনিশড, হি ইজ শাকড, হতবাক করা দেওয়া। হি ইজ শাকড মানে সে অতবাক হয়ে গেছে, তাকে অতবাক করা দেওয়া হয়েছে। কে করেছে জানা নেই। হ্যাঁ, এরপরে রহিম ওয়াজ প্রটেক্টেড, রহিম কি ছিল? প্রটেক্টেড ছিল, সে নিরাপত্তায় ছিল মানে তাকে নিরাপত্তা রাখা হয়েছিল, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। অনেক সময় অবশ্যই এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, তখন রহিম নিরাপত্তায় আছে এরকমও অর্থ দেয়, কিন্তু এটা গঠন প্রণালী হচ্ছে কিসের? প্যাসিভ ভয়েসের। তারপরে না যদি বলি আই এম নট ইনভাইটেড, আমাকে ইনভাইট করা হয় নাই। আই ওয়াজন্ট সিলেক্টেড, আমাকে সিলেক্ট করা হয়েছিল না। আই ওন্ট বি পানিশড, আমাকে শাস্তি দেওয়া হবে না। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে পড়ে নেবেন, না বুঝলে আমাকে জানাবেন, আমি আরো পার্সোনালি বুঝাই দিব, নো প্রবলেম। পজিটিভ কোয়েশ্চেন্স করার জন্য প্রথমে এমিজার উইল বি এসব আগে চলে আসবে। যেখানে ভুল করে উইল বি দিয়ে দিছি, যেখানে উইল বি হবে না। এই উইল বি এর ক্ষেত্রে যখন কোয়েশ্চেন করতে হবে জাস্ট উইলটা আগে আসবে আর বিটা তার জায়গায় থাকবে, মানে ওই যে এখানে সাবজেক্ট যা যা আছে যেগুলো অবজেক্টিভ মিনিং দিচ্ছে প্যাসিভ ভয়েসের মধ্যে, এগুলোর পরে বিটা থাকবে আর উইলটা আগে চলে আসবে। তাহলে কি হবে? এম আই ইনভাইটেড, আমাকে কি ইনভাইট করা হয়েছে? আমাকে কি ইনভাইট করা হয়? ওয়াজ আই সিলেক্টেড, আমাকে কি সিলেকশন করা হয়েছিল? উইল আই বি পানিশড, আমাকে কি শাস্তি দেওয়া হবে? তারপরে আর উই রেওয়ার্ডেড, আমাদেরকে কি কি করা হয়? পুরস্কৃত করা হয়। ওয়ার ইউ অ্যাকসেপ্টেড, তোমাকে কি গ্রহণ করা হয়েছিল? উইল ইউ বি ট্রেন্ড, তোমাকে কি প্রশিক্ষণ দেওয়া হবে? মানে তোমাকে কি প্রশিক্ষণ দেওয়া হবে? সেম কথাবার্তাগুলোকে নেগেটিভ কোয়েশ্চেন্সে নিয়ে আসি, তখন অর্থ কি হবে? এন্ড আই ইনভাইটেড, আমাকে কি ইনভাইট করা হয় না? কোয়েশ্চেন্স বাট নেগেটিভ। হ্যাঁ, ওয়াজন্ট আই সিলেক্টেড, আমাকে কি সিলেক্ট করা হয়েছিল না? ওন্ট আই বি পানিশড, আমাকে কি শাস্তি দেওয়া হবে না? এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে কিন্তু মাস্ট প্র্যাকটিস করবেন। প্যাসিভ ভয়েসের মধ্যে কোনো ভালো করা যাবে না। আমি আরো বিস্তারিত চাইলে বলতে পারতাম, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে ওয়েন, ওয়াই, হাউ দিয়ে, মানে কিভাবে, ওয়েন কখন, এম আই ইনভাইটেড কখন আমাকে ইনভাইট করা হয়, কিভাবে, ওয়াই কেন, ওয়াই ওয়াজ আই সিলেক্টেড কেন আমাকে সিলেকশন করা হয়েছিল, ওয়াই ওয়াজ আই সিলেক্টেড কেন আমাকে, কিভাবে তোমাকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে। হাউ উইল ইউ বি, এখানে আমি বি দিয়ে দিছি কিন্তু বিটা উচ্চারণ এখানে থাকবে না, বিটা এখানে চলে আসবে। হাউ উইল ইউ বি পানিশ, তোমাকে কিভাবে শাস্তি দেওয়া হবে। ওকে, এরপরে সরি কোথায়
ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স নেগেটিভ দিয়ে আছে, এগুলো দেখবেন। এখানে কোয়েশ্চেন্স এবং আনসার আছে। টেন্সের লেসনগুলোতে এভাবে কোয়েশ্চেন্স এরপরে আনসার দিয়ে প্র্যাকটিস করার একটা ধারাবাহিকতা ছিল, যেটা এখানে প্যাসিভের লেসনগুলোতে আবার শুরু হয়েছে। যেমন আর দিয়ে কোয়েশ্চেন্স হয়, ওয়ার দিয়ে, উইল ইউ বি দিয়ে। যেমন উইল ইউ বি ইনভাইটেড, তোমাকে কি আমন্ত্রণ করা হবে? ইয়েস আই উইল বি ইনভাইটেড, এভাবে। এরপরে আর ইউ কই, আর নিয়ে তারপরে ইউ নিয়ে, আর ইউ সিলেক্টেড, তোমাকে কি সিলেকশন করা হয় বা হয়েছে? ইয়েস আই এম সিলেক্টেড, এভাবে। লাস্টেরগুলো এখানে যা আনসার দিবেন সাথে একটা বিকজ দিয়ে একটা রিজন বর্ণনা করে দিবেন, কেমন? এবার আসেন বাংলা মিনিংটাকে আরো ক্লিয়ার করে বোঝার জন্য এখানে দিয়ে দিয়েছি, এগুলাকে পড়ে নেবেন। পড়ার পরে বিভিন্ন সেন্টেন্স বানাবেন অ্যাক্টিভ ভয়েসের, এবং একটা সেন্টেন্স দিয়ে 8 ভাবে প্র্যাকটিস করবেন। বিশ্বাস করেন, একটা সেন্টেন্স দিয়ে 8 ভাবে যদি প্রচুর প্র্যাকটিস করেন, জীবন আর প্যাসিভ নিয়ে কোনো ঝামেলা থাকবে না, প্যাসিভ থাকবে আপনার চোখের সামনে। তাহলে দেখেন কি লেখা আছে, আই এম ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়, আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমাকে আমন্ত্রণ করা হয় না বা করা হয়নি। আই এম নট ইনভাইটেড, আমাকে কি আমন্ত্রণ করা হয়েছে? এম আই ইনভাইটেড, আমাকে কি আমন্ত্রণ করা হয়নি? এম আই নট ইনভাইটেড, আমাকে কেন আমন্ত্রণ করা হয়েছে? ওয়াই এম আই ইনভাইটেড, আমাকে কেন আমন্ত্রণ করা হয়নি? ওয়াই এম আই নট ইনভাইটেড, আমাকে কিভাবে আমন্ত্রণ করা হয়েছে? হাউ এম আই ইনভাইটেড, আমাকে কিভাবে আমন্ত্রণ করা হয়নি? হাউ এম আই নট ইনভাইটেড। রহিম ওয়াজ সিলেক্টেড, রহিমকে নির্বাচন করা হয়েছিল। দেখেন রহিমকে নির্বাচন করা হয়েছিল, এমন না যে রহিম নির্বাচন করছে, তা না। যদি বলি রহিম সিলেক্টেড, তখন অর্থ হবে রহিম সিলেক্ট করেছে কাউকে, হ্যাঁ। কিন্তু এখানে হচ্ছে রহিমকে সিলেকশন করার কাজটা রহিমের উপর পতিত হয়েছে। রহিম ওয়াজ সিলেক্টেড, রহিমকে নির্বাচন করা হয়েছিল। রহিম ওয়াজ সিলেক্টেড, রহিমকে নির্বাচন করা হয়নি। রহিম ওয়াজেন্ট সিলেক্টেড, রহিমকে কি নির্বাচন করা হয়েছিল? ওয়াজ রহিম সিলেক্টেড, রহিমকে কি নির্বাচন করা হয়নি? রহিম ওয়াজেন্ট সিলেক্টেড। রহিমকে কেন নির্বাচন করা হয়েছিল? ওয়াই ওয়াজ রহিম সিলেক্টেড, রহিমকে কেন নির্বাচন করা হয়নি? ওয়াই ওয়াজেন্ট রহিম সিলেক্টেড। রহিমকে কিভাবে নির্বাচন করা হয়েছিল? হাউ ওয়াজ রহিম সিলেক্টেড, রহিমকে কিভাবে নির্বাচন করা হয়নি? হাউ ওয়াজেন্ট রহিম সিলেক্টেড। ইউ উইল বি পানিশ, তোমাকে শাস্তি দেওয়া হবে। সো এখানে তুমি শাস্তি দিবে না, বরং তোমাকে উল্টা কি করা হবে? শাস্তি দেওয়া হবে। এই শাস্তি দেওয়ার কাজটা তোমার উপর পতিত হবে। এখানে এটা টেন্সগতভাবে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, কিন্তু এই যে উইল বি চলে আসছে কোথায়? উইল বি হচ্ছে মূলত ফিউচার কন্টিনিউয়াসের ইন্ডিকেটরস, কিন্তু এখানে প্যাসিভ হওয়ার কারণে ইনডেফিনিট ফিউচারে চলে আসছে। ইউ উইল বি পানিশ, তোমাকে শাস্তি দেওয়া হবে। তোমাকে শাস্তি দেওয়া হবে না। ইউ ওন্ট বি পানিশ, তোমাকে কি শাস্তি দেওয়া হবে? উইল ইউ বি পানিশ, তোমাকে কি শাস্তি দেওয়া হবে না? ওন্ট ইউ বি পানিশ, তোমাকে কেন শাস্তি দেওয়া হবে? উইল ইউ বি পানিশ, তোমাকে কেন শাস্তি দেওয়া হবে না? ওয়াই ওন্ট ইউ বি পানিশ, তোমাকে কিভাবে শাস্তি দেওয়া হবে? হাউ উইল ইউ বি পানিশ, তোমাকে কিভাবে শাস্তি দেওয়া হবে না? হাউ ওন্ট ইউ বি পানিশড। ওকে, এবার হচ্ছে পার্ট 6, আস্কিং অ্যান্ড অ্যান্সারিং। আবারও বলে রাখি, প্যাসিভ নিয়ে যদি ভালো করে না বুঝে থাকেন অবশ্যই আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ যেভাবে হোক আপনাকে প্যাসিভ শিখেই ছাড়বো। কিন্তু এর পূর্বে 100% টেন্স ক্লিয়ার থাকতে হবে। এবং আমি যে কর্য বা ধার নিয়ে যে বোঝানো ট্রাই করছি, এটাকে মাথায় রাখতে হবে যে কন্টিনিউয়াসের ইন্ডিকেটরসগুলো প্যাসিভ বানানোর ক্ষেত্রে এগুলো চলে যাবে ইনডেফিনিটের জায়গায়। ঠিক আবার কন্টিনিউয়াসের ইন্ডিকেটরসগুলো কন্টিনিউয়াসের জায়গায় থাকবে, কিন্তু সাথে একটা বিং এসে যোগ করতে হবে। এই জিনিসটা মনে রেখে প্র্যাকটিস করতে হবে, এবং স্ট্রাকচারটা মনে রাখবেন। সাথে সাথে অর্থটা কেমন করে তুলতে হয়, অর্থটা কেমন করে করতে হয় প্যাসিভের ক্ষেত্রে, এটা বুঝতে হবে। কেমন করে তুলতে হয়, কর্তার কাজটা কে করছে এটা জানা নাই, বরং সাবজেক্ট হিসেবে যেটা সেন্টেন্সের মধ্যে থাকে উল্টা তার উপর কাজটা পতিত হয়, যেভাবে আমরা এখানে পড়েছি। ওকে, এবার আসেন পার্ট 6, আস্কিং অ্যান্ড অ্যান্সারিং পার্ট। টপিক মর্নিং, মাই মর্নিং রুটিন, সকালবেলা রুটিন। হ্যাঁ, হোয়াট টাইম ডু ইউজুয়ালি ওয়েক আপ ইন দ্য মর্নিং, সকালবেলা সাধারণত আপনি কোন সময় ঘুম থেকে ওঠেন? আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 5 o'clock, যে কোনো টাইম বসাই দেবেন। 5 o'clock, 5টায় উঠি। ওয়াকিং আপ আর্লি, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, হেল্পস মি ফিল ফ্রেশ, আমাকে সতেজ ফিল করতে সাহায্য করে, অ্যান্ড রেডি ফর দ্য ডে, এবং দিনের জন্য যে দিনটা থাকে ওই দিনের জন্য রেডি হতে কী করে? হেল্প করে। What is the first thing you do after waking up? What is the first thing you do after waking up? ঘুম থেকে ওঠার পর আপনি প্রথমে কি করেন? After waking up, ঘুম থেকে ওঠার পর I brush my teeth, আমি আমার দাঁত ব্রাশ করি, and wash my face, এবং আমি আমার
ফেস ধৌত করি। ইট হেল্পস মি ফিল ক্লিন, এটা আমাকে কি করতে হেল্প করে, ক্লিন ফিল করতে এবং অ্যাক্টিভ ফিল করতে হেল্প করে। হোয়াট ডু ইউ ডু ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের জন্য আপনি কি করেন? আই ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট, আই ইউজুয়ালি হ্যাভ, আপনি ব্রেকফাস্টের জন্য কি খান, কি দিয়ে মূলত ব্রেকফাস্ট করেন? তো আই ইউজুয়ালি হ্যাভ যা যা আছে এখানে বসাই দিবেন, যেমন ডিম, এগস আছে, ব্রেড আছে, ফ্রুটস থাকতে পারে, মিল্ক থাকতে পারে, এগুলা বলে দিয়ে ফর ব্রেকফাস্ট বলে দিবেন, হয়ে যাবে। এরপরে ইটিং আ হেলদি ব্রেকফাস্ট, একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া, গিভস মি, আমাকে দেয় এনার্জি ফর দ্য মর্নিং, সকালবেলার জন্য, আমাকে শক্তি দেয় সকালবেলার জন্য। ডু ইউ ডু এনি এক্সারসাইজ ইন দ্য মর্নিং, তুমি কি সকালবেলা কোনো ধরনের এক্সারসাইজ করো? ইয়েস, আই ইউজুয়ালি ডু লাইট এক্সারসাইজ, আমি সকালবেলা কি করি? লাইট এক্সারসাইজ করি। লাইট এক্সারসাইজ মানে হচ্ছে হালকা ব্যায়াম, অর ওয়াক ইন দ্য মর্নিং, এবং অথবা কি করি? সকালবেলা হাঁটি। ইট কিপস মাই বডি, এটা আমার বডিকে রাখে হেলদি, অ্যান্ড মাই ব্রেন অ্যান্ড মাই মাইন্ড ফ্রেশ, এবং আমার মনকে কী রাখে? ফ্রেশ বা সতেজ রাখে। হাউ ডু ইউ গেট রেডি ফর এ স্কুল অর ওয়ার্ক, তুমি কিভাবে স্কুল বা কাজের জন্য কি করো? প্রস্তুতি নাও। আই টেক আ শাওয়ার, আমি গোসল করি, গেট ড্রেস, কাপড় চোপড় পরি, অ্যান্ড অর্গানাইজ মাই ব্যাগ, আমি ব্যাগকে গুছাই, আমি আমার ব্যাগ গোছাই। বিং রেডি অন টাইম, সময় মতো কী করা? প্রস্তুতি নেওয়া। হেল্পস মি স্টার্ট দ্য ডে স্মুথলি, দিনটাকে খুবই স্মুথলি সাধারণভাবে স্টার্ট করতে আমাকে কী করে? হেল্প করে। ডু ইউ হ্যাভ এনি স্পেশাল মর্নিং হ্যাবিটস, তোমার কি কোনো স্পেশাল মর্নিং হ্যাবিট আছে, অভ্যাস আছে? ইয়েস, আই সামটাইমস রিড আ বুক, মধ্যে মধ্যে আমি একটা বই পড়ি, লিসেন টু মিউজিক, অথবা মিউজিক শুনি, ওর প্ল্যান মাই ডে, আমি দিন নিয়ে পরিকল্পনা করি। দিজ হ্যাবিটস, এই হ্যাবিটসগুলো, অভ্যাসগুলো মেক মাই মর্নিং প্রোডাক্টিভ, আমার মর্নিংটাকে কী করে? প্রোডাক্টিভ করে অ্যান্ড এনজয়েবল করে তোলে, সকালবেলাটাকে ফলপ্রসূ করে এবং আনন্দদায়ক করে ফেলে যদি আমি কি করি? এই হ্যাবিটগুলো করি। হাউ ডু ইউ ফিল আফটার কমপ্লিটিং ইউর মর্নিং রুটিন, সকালবেলা রুটিন কমপ্লিট করার পরে আপনি কেমন ফিল করেন? আফটার কমপ্লিটিং মাই মর্নিং রুটিন কমপ্লিট করার পর আই ফিল অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ ফিল করি, হ্যাপি ফিল করি, অ্যান্ড রেডি টু ফেস, এবং আমি ফেস দ্য ডে উইথ কনফিডেন্সের সাথে দিনটাকে ফেস করার জন্য, মোকাবেলা করার জন্য রেডি ফিল করি। এখানে তিনটা জিনিস ফিল করা হয়, অ্যাক্টিভ, হ্যাপি অ্যান্ড রেডি। ওকে, 7টা কোয়েশ্চেন্স কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে পার্ট 7 প্রেজেন্টেশনস পার্ট, স্টার্টিং হবে এটা দিয়ে, এন্ডিং হবে এটা দিয়ে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের সুন্দর একটা প্রেজেন্টেশন সকালবেলা মর্নিং রুটিন নিয়ে বলে দিবেন। ভিডিও বানাবেন, 4-5 বার আয়নার সামনে প্র্যাকটিস করবেন, নিজে ভিডিও বানাবেন। এই জার্নিটা যদি সত্যি কন্টিনিউ করে আসছেন এরকম হয়, আমি বিশ্বাস করি আপনি এটা ফিল করতেছেন, সেই প্রথমের আপনি আর আজকের আপনি কিন্তু সেম না। যা আছে এগুলো প্র্যাকটিস করবেন, সম্ভব হলে নিজের থেকে আরও কিছু বাক্য বানানোর ট্রাই করেন, নিজের থেকে আরও কিছু আইডিয়া বলেন, ঠিক আছে? এটা তো আর লিখতে হচ্ছে না, ছোটো একটা নোট বানাবেন, বানিয়ে নিজে বলা ট্রাই করেন। যত বেশি বলবেন ততই হচ্ছে স্পিকিংটা উন্নতি হবে। আর আরেকটা বিষয় আমি এখানে শেয়ার করি, এই যে এগুলা কিন্তু এগুলা পড়া মানে জাস্ট এটা না যে আপনার স্পিকিং উন্নতি হচ্ছে, এগুলা পড়া মানে ইংলিশ ভাষা আন্ডারস্ট্যান্ডিং আপনার হচ্ছে। এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু কি আছে? টেন্সের ব্যবহার আছে, টেন্স ছাড়া তো আর বাক্য হচ্ছে না, কোন টেন্সে ব্যবহার করা হচ্ছে। যেমন হোয়াট ডু ইউ ডু ফর ব্রেকফাস্ট, আপনি ব্রেকফাস্টের জন্য কি করেন? আমি তো চাইলে এই ট্রান্সলেশনটা এভাবে করতে পারতাম, আপনি ব্রেকফাস্টের জন্য কি খাবেন, বা হচ্ছে ব্রেকফাস্ট আপনি কি করেছিলেন, এটা তো আর বলি নাই। আমি কি বলেছি? কি করেন, ব্রেকফাস্ট কি করেন বা কি দিয়ে ব্রেকফাস্ট করেন। আমি অতীতে বলি নাই, ভবিষ্যতে বলি নাই, জাস্ট সিম্পল ভাবে একটা কালচার এক ধরনের একটা কথা বললাম, ঠিক আছে? এই যে টেন্সের ব্যবহার কিভাবে অর্থ হচ্ছে, আই ইউজুয়ালি ডু লাইট এক্সারসাইজ, আমি সাধারণত হালকা ব্যায়াম করি, তো আমি সাধারণত হালকা ব্যায়াম করতাম বা সাধারণত হালকা ব্যায়াম করব, এগুলো তো আমি বলি নাই। কেন বলি নাই? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অর্থ এরকমই করতে হয়, আমি খাই, আমি ঘুমাই, আমি ব্যায়াম করি, এই স্টাইলের, বুঝছেন? তো এগুলো পড়বেন, সাথে টেন্সের ব্যবহারটা কিভাবে ট্রান্সলেশন করা হচ্ছে এটাও বোঝার ট্রাই করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইংলিশ ভাষাটা ভালো করে শিখে ফেলেন, নিজের স্বপ্নকে পূরণ করুন। সময় লাগুক, তারপরও হাল ছাড়া যাবে না, যতই কঠিন লাগুক না কেন। মানুষ ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়। মানুষ প্রথমবারই সবাই সফল হয় না, যদিও অনেকে হয়ে যায়, কিন্তু আমার মতো যারা অলস, তাদের ব্যর্থতার পানি চোখ দিয়ে আসবে। হয়তো আপনার চোখে বা ব্যর্থতার পানি আসবে, তার মানে এটা না হাল ছেড়ে দেবেন।
সফল হবেন, একদিন না একদিন হবেন যদি লেগে থাকেন। কেউ বা সফল হয়ে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, চোখের সামনে কত মানুষ কয়েক মাসে অল্প দিনে সফল হয়ে যায়। আমি হয়তো হতে পারি নাই, আপনি হয়তো পারবেন না, পারেন না, কিন্তু 3 মাসে 6 মাসে না পারলেও 1 বছর হতে পারবেন, 2 বছর হতে পারবেন। এটলিস্ট আপনার বন্ধু আজ যে জায়গায় আছে 2 মাসে 3 মাসে, আপনি তো 1 বছর পরে ওখানে যেতে পারবেন। এমন তো আর হবে না যে 5 বছর পরে আফসোস করবেন না। চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনার কষ্ট আল্লাহ তালা নষ্ট করবে না। ওকে, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।